আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা স্ট্রিন। প্রথমে সংবাদ শিরোনাম। ভোট কারচুপি ও কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে, মন্তব্য প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের নির্বাচন। বিএনপির কর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ, বললেন তারেক রহমান। জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে সবার জন্য সম অধিকার নিশ্চিত করার ঘোষণা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের গণসংযোগ, নিজ প্রতীক শাপলাকলি সহ ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান। নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার প্রত্যাশা চট্টগ্রামের ছিন্নমূল জনগোষ্ঠীর। এ পর্যন্ত দেশে এসেছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো ৪,২২,০০০-এরও বেশি পোস্টাল ব্যালট। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনাকে শুভ সূচনা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এবং কলম্বোতে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে পাকিস্তানের শুভ সূচনা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দোরগোড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে কমিশনের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বিটিভি নিউজকে বলেন, ভোট কারচুপি, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে। আফরিন জাহানের রিপোর্ট। বিটিভি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ভোট গণনা ও ফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিয়েছে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো ভোট কারচুপি, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এবার আমাদের কমিটমেন্ট হচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু একটা অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া জাতিকে। এই লক্ষ্যে আমরা যা যা করণীয় আমরা কিন্তু এগিয়ে গেছি। ওই জিনিসগুলো করে আমরা যে সমস্ত পদক্ষেপ দরকার আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি। আগে যেমন ধরেন কেন্দ্র দখল হয়ে যেত, ভোটের বাক্স দখল হয়ে যেত, এখন সেই সুবিধা আর থাকবে না। ভোট কারচুপির ইতিহাস, এটা ইতিহাস হয়ে গেছে, এই ইতিহাস বলে যেতে হবে। এবং ভোট কেন্দ্র দখলের ইতিহাস বলে যেতে হবে, বাক্স দখলের ইতিহাস বলে যেতে হবে, এবং সঠিকভাবে যাতে একটা নির্বাচন মানুষ যাতে সুন্দর পরিবেশে কেন্দ্রে এসে ভোটটা দিয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে তা বাড়ি ফিরে যেতে পারে, সেই পরিবেশ ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। সিইসি বলেন, ভোট গ্রহণের দিন ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কমিশন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা খুবই কঠোরভাবে আমরা নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ বজায় রাখবো, যাতে করে ভোটের মধ্যে কোনো রকমের কোনো কারচুপি না হয়। এটা এবং আপনারা নিজেরাও থাকবেন, দেখবেন সাংবাদিকরা থাকবে, এজেন্টরা থাকবে, এই ক্যান্ডিডেটদের এজেন্টরা থাকবে, অবজারভাররা থাকবে দেশি বিদেশি। সুতরাং এবং আমাদের ল এনফোর্সমেন্ট উইল বি ভেরি টাফ দিস টাইম, ভেরি টাফ। আই টেল ইউ, আমরা প্রায় রাফলি প্রায় ৯.৫ লক্ষ ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন এখানে আমরা ডেপ্লয় করব, বিভিন্ন বাহিনীর। এবং আমার মনে হয় যে দেশের ইতিহাসে
সর্বাধিক আর্মি এবার ডেপ্লয় হবে, 1 লক্ষ মতো আর্মি ডেপ্লয় হবে। তারপরে তো নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, বিজিবি আছে প্রায় 35-36 হাজার, তারপরে সবই আনসার, পুলিশ, সব মিলিয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমরা ধারণা করছি যে 9.5 লক্ষের মতো ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন থাকবে। এবং আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আইডেন্টিফাই করে ওখানে ধরেন আমাদের একটু স্পেশাল ফোকাস থাকবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচনকে আগের নির্বাচনগুলোর তুলনায় আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন নানামুখী উদ্যোগ নিয়েছে। আমাদের ডিফেন্স ফোর্সেস সহ সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে আমরা একদম নিশ্চিত যে ইনশাল্লাহ আমরা এবার একটা খুব সুন্দর পরিবেশে নির্বাচনটা দিতে পারবো। তাছাড়া আমরা তো এখনও মোটামুটিভাবে সব মহলের সহযোগিতা পাচ্ছি। রাজনৈতিক দলগুলো তারাও সুষ্ঠু নির্বাচন চায়, সরকার চায়, এবং ভোটাররাও তো চাই। সুতরাং সবার যখন চাওয়া এক, সুতরাং আমার মনে হয় ইনশাল্লাহ অসুবিধা হবে না, সুন্দর নির্বাচন আমরা দিতে পারবো। সব মিলিয়ে নাসির উদ্দিন কমিশন চায় দেশকে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে। সেজন্য বরাবরের মতো এবারও চেয়েছেন দেশবাসীর সহযোগিতা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের নির্বাচন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা বিশ্বাস করে বাংলাদেশই তাদের প্রথম ও শেষ ঠিকানা। সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। পাশাপাশি কৃষকদের কৃষি ঋণ সুবিধা সহ 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট। নির্বাচনী প্রচারে জেলায় জেলায় ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় শনিবার তিনি এলেন উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে। দীর্ঘ 23 বছর পর তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ঠাকুরগাঁওবাসী। সকাল থেকেই রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন ঐতিহ্যবাহী বড় মাঠে। তারেক জি আসতেছে আমাদের ঠাকুরগাঁয়, খুব ভালো লাগতেছে আমাদের। আমরা হরিপুর থেকে আসছি, এখানে এখন দাঁড়াই আছি, খুব ভালো লাগতেছে আর কি। ধানের শীষের প্রতীক আমরা সবাই মিলে আমরা তারেক জিয়াকে জয় করব। স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো সমাবেশ স্থলকে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন, যারা ঘরে কর্ত্রী, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি সারা বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে, সেই কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই। আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে, সমগ্র বাংলাদেশে আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। ঠাকুরগাঁ সহ, পঞ্চগড় সহ দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই, যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হতে পারে। কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই। আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করব, যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনের সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। এজন্য তিনি ভোট চান দলীয় প্রতীক ধানের শীষে।
জনগণ হচ্ছে এই দেশের মালিক। সেই জনগণের, সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয়। এই বাংলাদেশের উন্নয়নের জন্য আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইয়ে যাচ্ছি আপনাদের কাছে। আবারও কেউ যাতে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে সেজন্য তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে তারেক রহমান বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের কাছে পরিচয় করিয়ে দেন। মানুষগুলোর হাতে আমরা দলের পক্ষ থেকে ধানের শীষকে তুলে দিয়েছি। এই প্রত্যেকটি মানুষকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখে এরা নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে 24 ঘন্টা আপনাদেরকে দেখে রাখা, এই এলাকাকে দেখে রাখা, এই এলাকার মানুষকে দেখে রাখা। আমি কি এই মানুষগুলোকে আপনাদের হাতে দিয়ে যেতে পারি? ইনশাআল্লাহ। নির্বাচনের বাকি আর মাত্র 5 দিন। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যার শুরুটা হলো এই ঠাকুরগাঁও সফরের মধ্য দিয়ে। এখানকার জনসভায় তিনি আবারও তুলে ধরলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার পরিকল্পনার কথা। আর এসব পরিকল্পনা বাস্তবায়নে তিনি সমর্থন চাইলেন ঠাকুরগাঁওবাসীর। মামুন আব্দুল্লাহ, বিটিভি নিউজ, ঠাকুরগাঁও। জনগণের পূর্ণ সমর্থন ও ভালোবাসা নিয়ে সরকার গঠনের সুযোগ পেলে সবার জন্য সম অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আজ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জামায়াতের আমির বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে জামায়াত ও 11 দলীয় জোটের বিকল্প নেই। শরীফুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিলেট অঞ্চলের 3 জেলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হবিগঞ্জে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত হতে দেবে না জামায়াত। তিনি বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। দুর্নীতিবাজ ও লুটেরাদের সমূলে নির্মূল করে দেশকে সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াত আমির। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেয়া হবে না ইনশাআল্লাহ। আমরা কারো উপর বেইনসাফি করব না। যার যেটা পাওনা তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। এই টাকা আমরা যদি সরকারে যাই, এটা আমাদের বাপদাদার টাকা নয়, এই টাকা 18 কোটি মানুষের টাকা। বিশ্ববিদ্যালয়গুলো শুধু কাগজের সার্টিফিকেট তৈরির কারখানা হবে না, দক্ষ জনবল তৈরির কারখানা হবে, যারা দেশ গড়ার কারিগর হবে ইনশাআল্লাহ। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না, তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক, তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক। পরে জামায়াত আমির মৌলভীবাজারে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় যোগ দেন। এ সময় তিনি বলেন, দেশকে সমৃদ্ধ করতে জামায়াত ও 11 দলীয় জোটের বিকল্প নেই। তাই সর্বস্তরের মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন জামায়াত আমির। যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ চাই। বলবেন সেই বাংলাদেশ কি অন্য কোনো দেশে হবে নাকি? না, এই বাংলাদেশে থাকবে, শুধু চেহারা পাল্টে যাবে, মানচিত্র ঠিক থাকবে ইনশাআল্লাহ। সেই চেহারা পাল্টানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 11 আসনের অলিগলি চষে বেড়াচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর রামপুরা এলাকায় বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের পাশাপাশি ব্যাপক গণসংযোগ করেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা। এ সময় নিজ প্রতীক শাপলাকলি সহ সারা দেশের 11 দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। বিস্তারিত মেজবা শিমুলের প্রতিবেদনে। ভোর 7টা থেকেই নির্বাচনী গণসংযোগে নামেন ঢাকা 11 আসনের শাপলাকলি প্রতীকের প্রার্থী ও 11 দলীয় জোট নেতা নাহিদ ইসলাম। এ সময়
রামপুরা ওয়াবদা রোড, মহানগর প্রজেক্ট এলাকার বিভিন্ন অলিগলিতে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। নির্বাচনী কর্মকাণ্ড গতিশীল করতে এ সময় রামপুরা এলাকায় বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন নাহিদ ইসলাম। সবার সদিচ্ছা থাকে, কোনো দল যদি ভোট কেন্দ্র দখলের বা অন্য কোনো প্ল্যান তাদের না থাকে তাহলে এটা সম্ভব। অবশ্যই সরকারের সে দুর্বলতা রয়েছে, নির্বাচন কমিশন নিজেরই দুর্বলতা আছে। নির্বাচন কমিশনে যারা কাজ করছে এরা আগার আমলের লোক, এরা কিন্তু পরিবর্তন হয় নাই, বেশিরভাগ নির্বাচন কমিশন সংস্কার হয় নাই। আমরা কিন্তু এই দাবিগুলো তুলেছিলাম, কিন্তু যেহেতু আমাদের নির্বাচনের দিকে যাওয়া লাগবে, নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা আনতে হবে, যদি জনগণ এবং রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করে তাহলে সম্ভব, কিন্তু সেই দায়িত্বশীল ভূমিকা আমরা একটা দলের পক্ষ থেকে দেখছি না। নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে এ সময় দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশি হামলায় নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে সাংবাদিকদের উপরও হামলা করা হয়েছে। এই হামলা যদি স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় তাহলে নির্বাচনে এই সাংবাদিকরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। সাংবাদিকদের উপরে হামলা এই জিনিসটার মানে নর্মালাইজ হয়ে যায়, তাহলে দেখবেন ভোটের দিন সাংবাদিকদের মারধর করা হবে, পুলিশ মারবে বা অন্য বিভিন্ন সন্ত্রাসীরা মারধর করে সরিয়ে দেবে। এটার কিন্তু একটা বৈধতা তৈরি করা হচ্ছে বা একটা প্র্যাকটিস তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা অনেক বেশি নিন্দনীয়। সাংবাদিক ভাই বোনদের তাদের তথ্য নেওয়ার জন্য সেটা স্বাধীনতা আমাদের নিশ্চিত করতে হবে। পুলিশের জায়গা থেকে এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রামপুরা এলাকায় গণসংযোগ শেষে নাহিদ ইসলাম তার নেতাকর্মীদের নিয়ে বৃহত্তর বাড্ডা ও ভাটারা এলাকায় গণসংযোগ করেন। মেজবা শিমুল, বিটিভি নিউজ, ঢাকা। নির্বাচন এলে প্রার্থীদের কাছে বেড়ে যায় ভোটারদের কদর। নিজের পক্ষে ভোট আদায়ের জন্য প্রার্থীরা দেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। এবারে নির্বাচনে বন্দর নগরী চট্টগ্রামে ছিন্নমূল জনগোষ্ঠীর প্রত্যাশা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার। বিস্তারিত আয়মন ইমার রিপোর্টে। দুবেলা দুমুঠো অন্ন জোগানই দেয় তাদের আবার ভোট কিসের, এমনটি বলছিলেন পথে ঘুমানো এক ভবঘুরে। নাম জিজ্ঞেস করতে বললেন, আমাদের আবার নাম আছে নাকি। বস্তিতে বসবাসকারী রহিমা বলছিলেন, ভোট নিয়ে তাদের আক্ষেপের কথা। রহিমার ভাষায়, ভোট এলে প্রার্থীদের দেখতে পায়, অনেকে বড় বড় কথা বলেন, কিন্তু ভোট শেষে কি আমরা মন্ত্রী এমপিদের কাছে যেতে পারি? ভোট দেন, থাল দেন, তো থাল দিতে কইলে কি থাল দেয়নি, থাল দিয়ে তারা সেঙ্গা মুখ একটা দেয়, তো আমার লাভটা হয় কি? আঙুর তো লই যান, কথা ঠিক আছে, আপনারা রাজন আঙুর ফকির বানাই দিয়েছেন। এখানে ভোট দিলেও আর কি আর না দিলেও কি, আমরা রিক্সা চালাতে গেলে 200 টাকা কাজ করতে পারলে ভাত খাইতে পারি, আর নাইতে ভাত খাইতে পারি না। কথা বুঝে এটাই। আরেক বৃদ্ধ বললেন, গত 3 বার তো ভোটই দিতে পারিনি, এবার যদি ভোট দিতে পারি এটাই তো বড় সান্ত্বনা, আমাদের আবার চাওয়া পাওয়ার কি আছে? ওই গন্ডগোল হয়েছে, আগে ভোট একবারে দিন ঠিক, এবার ইনশাল্লাহ দিব। আমাদের উন্নয়নকে আমরা পেট ভর 2টা বাস 4টা ডাইল ভাত খাইতে পারলে সারে। নির্বাচন হয়েছে, আপনারা সবাই দেখছেন, আমরা তো নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। কেন ভোট দিতে পারি নাই? আমরা কি এই দেশের নাগরিক না? আমরা তো এই দেশের নাগরিক। আমরা যদি এই দেশের নাগরিক হইয়া যদি আমরা যদি ভোট দিতে না পারি তাহলে আমরা আমাদের মূল্য কি আছে? আহাদ বললেন, শুনেছি 18 সালে নাকি রাতেই ভোট হয়েছে, 24 সালে তো ভোটের খবরই পাইনি। এবার ভোটের একটা পরিবেশ তৈরি হয়েছে, মনে হয় এবার ভোট দিতে পারবো। ভোট দিতে পারলেই আমি খুশি। গত 2024 সালে আমরা গণভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রে যাই দেখতেছে আমাদের ভোটগুলা আরেক মানুষে দিয়ে পেলে, তাই জন্য আমরা ভোট কেন্দ্রে যাই ভোট দিতে পারিনি। তাই আমরা 2026 সালে গণভোট দিতে পারবো, আমাদের এটাই অনেক কর্তব্য। তাই আমরা ভোট দিয়ে জয়লাভ করব, যে আমাদের জন্য ভালো চাবে, দেশের জন্য ভালো চাবে, তার জন্য আমরা কি গত বছর আবার কি নির্বাচন হলে আমরা তাদেরকে ভোট দিব। রাষ্ট্রপ্রধান যে হোক না কেন, আমরা চাই আমাদের দেশের শান্তি এবং আমাদের দেশের শৃঙ্খলা, আইন বজায় রাখুন, সন্ত্রাসী দমন এবং মাদক মুক্ত দমায় রাখা। পথে ঘাটে রাস্তায় কিংবা বস্তিতে যাদের বসবাস, এমন মানুষের সংখ্যা কম নয়, এদের অধিকাংশই ভোটার। এদের ভোটের জন্য নির্বাচনের সময় প্রার্থীরা তাদের দাঁড়ে দাঁড়ে যায়, কিন্তু ভোট শেষ হলে সবাই তাদেরকে ভুলে যায়।
তাদের সুখ দুঃখের কথা কেউই ভাবে না। ভবঘুরে এই মানুষগুলোর দাবি তাদের সুখ দুঃখ পাওয়া না পাওয়া যেন কেউ ভাবে। এর বেশি চাওয়া পাওয়া নেই এই মানুষগুলোর। আইমুন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের 4,22,960টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের কাছে ইতিমধ্যে 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে বিদেশে অবস্থানরত 5,27,033 জন ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন এবং 4,94,185 জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর পোস্ট অফিস বা ডাক বাক্সে 4,68,091টি ব্যালট জমা পড়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন 2,25,168 জনের। এদিকে নির্বাচন কমিশন দেশের অভ্যন্তরে বসবাসরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। সারা দেশে নিবন্ধিত 6,94,146 জন ভোটারের কাছে ইতিমধ্যে ব্যালট পাঠানো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে অবস্থানরত 3,81,007 জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। তাদের মধ্যে 3,21,695 জন ভোট প্রদান শেষ করেছেন এবং 2,76,272 জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশ বিদেশের মোট 15,33,684 জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন। একবার আন্তর্জাতিক সংবাদ। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার পর একে শুভ সূচনা বলে অবহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, এরপর দুই দেশের কর্মকর্তাদের আলোচনা চলতে থাকবে। আরাকচি বলেন, বৈঠকের আলোচনা একান্তভাবেই পারমাণবিক বিষয় নিয়ে ছিল। এখন আলোচকরা শলা পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে যাবেন। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ওমানি মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার। তবে সবচেয়ে উল্লেখযোগ্য উপস্থিত ছিল মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের, যা এই আলোচনার পেছনের সামরিক গুরুত্বকে স্পষ্ট করেছে। ইরান শুরু থেকে এই আলোচনাকে শুধুমাত্র তাদের পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্র চেয়েছিল কেবল পারমাণবিক বিষয় নয়, বরং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেওয়া তাদের সমর্থনের বিষয়টিকেও আলোচনার টেবিলে থাকুক। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ওমানের বৈঠককে শুভ সূচনা আখ্যা দিলেও তিনি বলেন, আলোচনা থেকে ফল পেতে হলে হুমকি ও চাপ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। এই বৈঠকের ঠিক কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে তাদের আগের চেয়ে আরও ভয়াবহ হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে তাদের পণ্যে তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন। শুক্রবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে তিনি স্বাক্ষরও করেছেন বলে জানিয়েছে বিবিসি। আদেশে শুল্কের হার নির্দিষ্ট করে বলা হয়নি, তবে 25%কে উদাহরণ ধরা হয়েছে। বলা হয়েছে, যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য বা সেবা কেনে, আমদানি করে বা অন্য কোনোভাবে নেয়া তাদের যেসব পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকে বা তার উপর এ শুল্ক কার্যকর হবে। এই নির্বাহী আদেশ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প। শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ান থেকে তিনি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির কোনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না বলে তার আগেরই ভাষ্যই পুনর্ব্যক্ত করেন। এমন এক সময় ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর নতুন শুল্কের হুমকি এলো, যখন কয়েক সপ্তাহের পাল্টাপাল্টি হুমকির পর ওমানে তেহরান ও ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেন। ট্রাম্প এ বছরের শুরুর দিকে তার
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামাতে রাশিয়ার বিরুদ্ধে 20তম নিষেধাজ্ঞা প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এই প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে তেল ও গ্যাস খাত সহ সামুদ্রিক পরিষেবায় পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ইউরোপীয় কমিশন বলছে, নতুন এই নিষেধাজ্ঞার লক্ষ্য রাশিয়ার যুদ্ধ নির্ভর অর্থনীতির উপর চাপ বাড়ানো, যার মাধ্যমে মস্কোকে আলোচনা টেবিলে ছাড় দিতে বাধ্য করা হবে। কমিশনের সভাপতি উর্সুলা ফন ডার লেয়েন বলেন, একদিকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নিজেদের রক্ষা করতে লড়ছে, অন্যদিকে রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে। এ অবস্থায় রাশিয়াকে আলোচনায় আনতে চাপের মুখে ফেলা জরুরি। প্রস্তাবিত নিষেধাজ্ঞার আওতায় রুশ তেলবাহী জাহাজের উপর সামুদ্রিক পরিষেবা নিষিদ্ধ করা হবে, যা কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রতিষ্ঠান মস্কোর কোনো জাহাজকে বিমা পরিবহন সহায়তা কিংবা বন্দর সুবিধা দেবে না। এতদিন G7 নির্ধারিত মূল্যসীমা মেনে চলা জাহাজগুলোকে এসব পরিষেবা দেওয়ার অনুমতি ছিল। এর পাশাপাশি নতুন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার শ্যাডো ফ্লিট ব্যাংকিং ব্যবস্থা, ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও ধাতু খাত রয়েছে। ইউরোপীয় কমিশনের আশা, G7 দেশগুলোর সমন্বয়ে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে রাশিয়ার জ্বালানি আয় উল্লেখযোগ্যভাবে কমবে। সেই সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা কমে যাবে দেশটির। আবারও দেশের খবর। চট্টগ্রামে রমজানের অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, দামও আছে স্থিতিশীল। রমজানকে সামনে রেখে কোনো মহল যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের আহ্বান ভোক্তাদের। সুরেশ কুমার দাসের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নাজমুল হাসান দেওয়ান। পবিত্র রমজান মাসে রোজা পালনকারীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্য হচ্ছে খেজুর। সারাদিন রোজা রাখার পর ইফতারির তালিকায় খেজুর অন্যতম। তবে এবার রমজান মাসে খেজুরের যথেষ্ট সরবরাহের পাশাপাশি দামও হাতের নাগালে থাকবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। সাধারণ পর্যায়ের খেজুর ওটা 135, 40, 45 এই দাম বিক্রি হচ্ছে। আর জাইদিটা 1980 10 কেজির কার্টন 2000, 1980, 1950 এই দাম বিক্রি হচ্ছে। আর সৌদিয়ার খেজুরও এবছর দাম খুব কম, গত বছরের তুলনায় সরকার ডিউটিটা কমাইছে। আর সর্বোচ্চ আজুয়া ভালোটা 3500, 3600, মিডজোল 5000 থেকে 5500। দাম মোটামুটি গত বছর থেকে এবছর অনেক স্বস্তিদায়ক ছিল। ছোলা ছাড়া রমজানের পরিপূর্ণতা যেন হয় না। সব রোজাদারের ইফতার সামগ্রীতে ছোলা অন্যতম গুরুত্বপূর্ণ। খুচরা বাজারে ছোলা এখন 75 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। পাশাপাশি সয়াবিন তেল, চিনি, মশলা সহ অন্যান্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দামও স্থিতিশীল। সেই পণ্যের মধ্যে সর্বপ্রথম, যেহেতু আমরা বাঙালি, সর্বপ্রথম আমাদের পণ্যগুলো হচ্ছে সোনা, খেসারি, তারপর খেজুর, সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন, তারপর হচ্ছে মশলা, এই ধরনের আইটেমগুলো চাহিদা বেশি রমজানে। সয়াবিন আর চিনি এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ মার্কেটে অ্যাভেলেবেল। কোম্পানির চাহিদা অথবা দোকানদারের চাহিদা দুইটাই মোটামুটি সমন্বয় আছে। তারপরও রমজান মাসকে সামনে রেখে ভোক্তাদের আশঙ্কা কাটছে না। তারা বলছেন, কোনো কোনো পণ্যের দাম এখন ক্রয় ক্ষমতার বাইরে। এই জন্য আগে থেকে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান তাদের। রমজান মাস যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল একটা নেয়ামত আমাদের জন্য, এই সময়টা যদি আমরা বিশেষ করে মানব কল্যাণে সহযোগিতা করতে পারি, আমার নিজের উপকার। ব্যবসাটা লিমিটের মধ্যে করি, অতিরিক্ত যাতে না করি, জনদুর্ভোগ যাতে আমাদের দ্বারা তৈরি না হয়। এখন তো আসলে রমজান তো একদম চলে আসছে। ওভারঅল কথা হচ্ছে মানে মার্কেটটা এমন যেন হয় যেন সবাই তার ক্রয় ক্ষমতার মধ্যে যেন সব পণ্য সামগ্রীর দামটা সহনীয় পর্যায়ে থাকে। লোয়ার লেভেল এবং মিডল লেভেল যারা আছে তাদের জন্য মানে তাদের ব্যাপারে যেন মার্কেটটাকে ফোকাস করা হয়। আমরা সরকারি যারা প্রতিনিধি আছে বা এখানে ম্যাজিস্ট্রেট যারা আছে, তারা যদি মনিটরিং করে সঠিকভাবে, তাহলে এটা হয়তো সাধারণ মানুষের আকাঙ্ক্ষার হয়তো প্রতিফলন ঘটতে পারে। আমরা চাই 50 টাকার নিচে সবজি আসুক। দ্রব্যমূল্য যে জিনিসগুলি আছে, এই জিনিসগুলি আমরা ডাল, চাল, খেজুর, চাল সব জিনিসের দাম আমরা কম চাই, যাতে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ খেয়ে বাঁচতে পারি। বাজার মনিটরিং করার মানে 100% দরকার। রমজান আসলে আপনার জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি থাকে। তো আমি সরকার প্রশাসনের কাছে অনুরোধ করব,
ওনারা যেন বাজারটা একটু ভালোভাবে তদারকি করে, বিশেষ করে খাদ্যজাতীয় জিনিস এগুলা নাগালের ভিতরে কিনতে পারে। রমজানের গুরুত্বপূর্ণ ইফতারি পণ্য ছোলা ও খেজুর সহ আনুষাঙ্গিক পণ্যমূল্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে। তবে রমজান মাসের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে চট্টগ্রাম বন্দর পরিপূর্ণ সক্রিয় রাখতে হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ৬টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪৫ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর ৪টা ৩৭ মিনিটে, জোয়ার সকাল ১০টা ৫৭ মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল ৫টায় এবং জোয়ার রাত ১১টা ১৭ মিনিটে।